পৃথিবীতে বাঁচতে গেলে বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী সব লাগে, কিন্তু আপনি যদি একবার একা বেঁচে থাকার সামর্থ্য অর্জন করে ফেলতে পারেন, তারপর আর কাউকেই লাগে না। জীবনে একা বাঁচতে শিখেন। জীবনে একা বাঁচতে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। জীবনে সব কিছুর সঙ্গে একা লড়াই করে দেখবেন জীবন অনেক সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই সোফার কাভারটা যেদিন কিনেছিলাম ওই দিন তো ওনারা লাগিয়ে দিয়েছিল, তারপর তো আমার আর খোলা হয়নি। তো আমি ওই দিন লাগাইনি, যার কারণে এটা কিভাবে লাগানো হয় সেটা আমি জানিও না। তো আমি যখন খুলেছিলাম খুব সহজেই তো খুলতে পেরেছিলাম, কিন্তু আজকে যখন লাগাতে এসেছি মনে হচ্ছে আমি লাগাতেই পারছি না। এদিক টান দিচ্ছি তো ওদিক খুলে যাচ্ছে, ওদিক টান দিচ্ছি এদিকটা উঠে যাচ্ছে, এরকম করে এপার ওপার খুলছি আর লাগাচ্ছি। যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সকালবেলা অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি। বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আপনাদের ভাইয়া ছোট ছেলেকে নিয়ে বাসার নিচে চলে গেছে। আমাদের বাসার পাশেই একটা ছোট্ট গরুর ফার্ম আছে, তো ওখান থেকেই আমরা সচরাচর গরুর দুধ নিয়ে থাকি। তো আগে দেখা যায় যে গরুর দুধটা আমরা রোজ করতাম, তো এখন রোজ করে খাওয়া হয় না। কারণ রোজ করে খাওয়া হয় মানে যখন রোজ করতাম তখন দেখা যায় যে অনেক সময় ফ্রিজে অনেক দুধ জমা হয়ে যায়, যার কারণে দুধটা নষ্টও হয়ে যায়। আর আমার ছেলেদের অ্যালার্জির সমস্যা আছে, যার কারণে দুধ কিন্তু বেশি একটা দেওয়া যায় না। তো মাঝে মাঝে পুডিংয়ের জন্য দুধ আনানো হয়। তো আজকে বলছি দুধটা নিয়ে আসো, পুডিং বানাবো। আর ছোট ছেলেটা দুধ খাওয়ার জন্য খুবই বায়না ধরেছে। ছোট ছেলেটা যখন বাসায় থাকে, বাসার কোনো কাজকর্ম তেমন মনোযোগ সহকারে করতে পারি না, কারণ ও খুবই বিরক্ত করে। বাসার কাজ করতে গেলেই ও পিছন পিছন ঘুরে কোলে উঠতে চায়। তো যার কারণে ও যখন বাসায় থাকে না বা আপনাদের ভাইয়ের সাথেও একটু বের হয়, তখনই বাসার কাজকর্ম করার চেষ্টা করি। তো সোফার কাভারটা ভেবেছিলাম একা একা হয়তো বা লাগাতেই পারবো না। আসলে চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে। আমিও হাল ছাড়িনি, চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত লাগাতে পেরেছি। তো কাভারটা মোটামুটি ভালোই ময়লা হয়েছিল, তো পরিষ্কার করে ফেলেছি। এখন কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। বর্তমানে শরীরের অবস্থা তেমন ভালো না। একদিনের ভিডিও আপলোড যে করতে পারবো সেই ক্ষমতা এখন আর নেই, যে একটা দিন এত কাজ করে ভিডিও আপলোড করা যায় না। তো 2 দিনের ভিডিও ক্লিপ নিয়ে তারপর একটা ভিডিও সাজিয়েছি। বারান্দায় কিছু কাপড় ছিল, শুকনো কাপড়। কাজের মেয়েটা কাজে আসার আগেই আমি সবসময় চেষ্টা করি সব কাজ গুছিয়ে রাখার, কারণ ও যখন আসবে কাপড় চোপড়গুলো যেন অনায়াসে বারান্দায় মেলে দিতে পারে। তো এই জন্য আমি সবসময় ও আসার আগেই বারান্দার কাপড়গুলো সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আজকে চেয়েছিলাম বিছানার চাদরটাকে উঠিয়ে দিব, কিন্তু কাপড় দিতে দিতে অনেক কাপড় হয়ে গেছে। প্রতিদিন গরম পানি দিয়ে বিছানার চাদর বা সব কিছু ভিজিয়ে দিই। আজকে আর গরম পানিও করতে পারিনি, কারণ গ্যাসের অবস্থা খুবই খারাপ। ইন্ডাকশনটাও আজকে আর অন করতে যাইনি, কারণ সকাল থেকে কারেন্ট ছিল না। যেহেতু আমরা কার্ড দিয়ে কারেন্ট ইউজ করি, তো কার্ডে টাকা ছিল না, যার কারণে সকালে কারেন্টও ছিল না। সব কিছু মিলিয়ে হযবরল একটা অবস্থা, যার কারণে ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়েছি, এই কারণে বেডশিটটাও উঠাতে যাইনি। তো গতকালকে হচ্ছে ছেলের বালিশের কভার ধুয়ে দিছিলাম। তো গতকালকে রাত্রে যখন ছেলে ঘুমোতে যায়, তো কভারটা শুকনো ছিল না, যার কারণে কভারটা ভরা হয়নি। তো শুতে যাবার সময় বলতেছে যে আম্মু আমি এ বালিশে শোবো না, এটা তো আমার বালিশ না, এটাতে আমি শুতে পারবো না, আমার বালিশের কভার নিয়ে আসো। তো পরে আমি পুরনো একটা কভার দিয়ে তাকে মোটামুটি বুঝিয়ে নিয়ে তারপরে শোয়াই। আসলে বাচ্চা মানুষ, দেখবেন কি একটা বায়না যখন ধরে তখন কিন্তু সেটা ছাড়া অন্য কিছু বুঝে না। আমরা যারা ভিডিও তৈরি করি, আমাদের যতই শরীর খারাপ থাকুক আর যাই থাকুক না কেন, আমাদের রোজকার ভিডিও আপলোড দিতেই হয়। সেখানে যতই পারিবারিক সমস্যা থাকুক বা আপনার শারীরিক কোনো সমস্যা থাকুক না কেন, আমার শরীরের অবস্থাটা তেমন একটা ভালো না, তারপরও চেষ্টা করি নিয়মমাফিক ভিডিওগুলো আপলোড করার। অনেক সময় দেখা যায় ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি না। এই যে হাত মোছার যে তোয়ালেটা, এই তোয়ালেটা আমার ছেলে দেখা যায় যে সে রং পেন্সিলের কালি দিয়ে একদম এমন অবস্থা করে ফেলেছিল যে কালারটাই পরিবর্তন হয়ে গেছিলো।
বুঝতে পারিনি যে এটা ধোয়ার পরে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, গরম পানি দিয়ে ধোয়ার পরে দেখি যেটা ঠিক হয়ে গেছে। আমি এমন একটা সময় ছিলাম যে আমি সাপ্তাহিক বাজার করাতাম না, যখনকার বাজার তখনই করাতাম। তো এখন একটু বুদ্ধি করে চলি, যেমন হচ্ছে বুদ্ধি করে না চললে আসলে সংসার জীবনে অনেক সমস্যায় পড়তে হয়, সেই সাথে খরচও কিন্তু বাঁচে না, খরচটাও অনেক বেশি হয়। তো দেখা যায় আগে যখন আমি রান্নাবান্না করতাম, প্রতিদিন যে বাজারটা নিয়ে আসতো ওই রান্নাটাই আমি করতাম, দেখা যায় সেজন্য কিন্তু অনেক বেশি খরচ হতো। তো সব কিছু মিলিয়ে পরে একটা সিদ্ধান্ত নিলাম যে না, এরকম করলে সংসারে অনেক দেখা যায় যে অনেক খরচ হয়ে যায়। তো আপনাদের ভাইয়ের সাথে পরামর্শ করে তারপর বলছি যে অন্তপক্ষে সাপ্তাহিক বাজারটা আমাকে করে দিও। সেক্ষেত্রে দেখা যায় আমি অন্তত সপ্তাহে একটা রিল্যাক্সও পাবো। হয়তোবা একটা দিন আমার কষ্ট হবে, সেটা ব্যাপার না, কাজের মেয়েটাকে নিয়ে কাজ করে এগিয়ে রাখা যাবে। তো সেই চিন্তাভাবনা থেকে এখানে কিছু বাজার নিয়ে এসেছে। তো এখানে বাজারগুলো যা নিয়ে এসেছে সেটা দিয়ে দেখা যায় আমি মাস কাভার করে ফেলতে পারবো, এরকম একটা। কারণ এখানে যে চিংড়ি মাছগুলো আছে সেটা দিয়ে কিন্তু অনেক দিন চলা যাবে, আর ফ্রিজে অলরেডি যেগুলো মাছ আনাজ যেগুলো আছে সেগুলো দিয়েও আমি অনেক দিন নিতে পারবো। আপনাদের ভাইয়াকে বলেছিলাম ১ সপ্তাহের বাজার নিয়ে আসতে, তো সে কি করেছে, ১ সপ্তাহের বাজারে অতিরিক্ত বাজার করে নিয়ে আসছে। তো যে বাজার নিয়ে আসছে এ বাজার আমি একটু একটু করে ১ মাস নিয়ে যেতে পারবো, কারণ ফ্রিজে যে বাজার আছে সেটা মিলিয়ে আমি ১ মাস নিতে পারবো অনায়াসে। এখানে ২টো মুরগি নিয়ে এসেছে, তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে ২-৩ হাজার টাকার বাজার এখানে নিয়ে এসেছে, কাঁচা বাজার বাদে। তো এই ২-৩ হাজার টাকার মাছ মাংস দিয়ে আমি কিন্তু অনায়াসে খুব অল্পের মধ্যেই কিন্তু মাস কাভার করতে পারি। আমরা যারা মধ্যবিত্ত ঘরের বউ, আমাদের সবসময় হিসেব করে চলতে হয়। দেখা যায় আপনাদের ভাইয়ের কাছে যদি আমি প্রতিদিন লিস্ট ধরিয়ে দিই বাজারের, সে কিন্তু লিস্ট অনুযায়ী বাজার নিয়ে আসবে, কিন্তু আমারও মাথায় রাখতে হবে যে সে যেমনই ইনকাম করুক আমার সেটা হিসেব করে চলা উচিত। কারণ হিসেব করে না চললে কিন্তু রাজার গোডাউন এক সময় ফাঁকা হয়ে যায়। তো এখানে মুরগি দুটোকে আমি এভাবেই রেখে দিচ্ছি, দেখা যায় কাজের মেয়েটা আসার পরে তাকে দিয়ে আমি কাটিয়ে নিব। কারণ আমি একা এই কাজগুলো করতে গেলে আমার অনেক সময় লাগবে, তো ও আসতে আসতে অনেক সময় লাগবে, যার কারণে আমি ফ্রিজে তুলে রাখি, নয়তোবা দেখা যায় যে এটা হয়তো বাসি হয়ে যাবে, যার কারণে আমি এভাবে তুলে রাখি। ও আসার পরে প্রসেসিং করে দিবে, তারপরে আমি বক্সে বক্সে করে আলাদা করে হিসেব করে রেখে দিব। আমি যখন প্রতিদিনের বাজার প্রতিদিন করাতাম তখন কিন্তু অনেক বেশি হিসেব করতাম না, কারণ তখন কিন্তু সংসারের প্রতি তেমন একটা খেয়ালও ছিল না, মনে করতাম যে তরতাজা নিয়ে আসবে আর তেমনই খাবো। তারপরও আমাদের কিন্তু হিসেব করে চলা উচিত। এই যে চিংড়ি মাছগুলো নিয়ে আসছে, এখানে কিন্তু ১ কেজি চিংড়ি মাছ নিয়ে এসেছে ৮০০ টাকায়, আর এখন গরুর মাংসের কেজিও কিন্তু ৭৫০ থেকে ৮০০ টাকা। তো ২-৩ হাজার টাকার বাজার কিন্তু এখানে কাঁচা বাজার ছাড়া কিন্তু নিয়ে এসেছে। তো ২-৩ হাজার টাকার বাজারে কিন্তু আমি ১ মাস মোটামুটি চলতে পারি। তো ফ্রিজেও টুকটাক কিছু বাজার আছে, ওগুলো মিলিয়ে আমার কিন্তু একটা মাস খুব ভালোভাবেই চলে যাবে। আর এই যে মাছ নিয়ে এসেছে, এই মাছগুলো এখন ধুয়ে তারপর প্রসেসিং করে বক্সে বক্সে রেখে দিব। যেহেতু এই মাছগুলো কেটে নিয়ে আসছে, এগুলো গুছিয়ে রাখতে এখন আর অসুবিধা হবে না। আর যেগুলো কাটাকাটি নেই ওগুলো মেয়েটা আসলে তাকে দিয়ে কাটিয়ে তারপর গুছিয়ে রাখবো। আসলে আমরা যারা হিসেব করি না, আমাদের উচিত সবসময় হিসেব করে চলা, কারণ সংসার জীবন ক্ষণিকের জন্য না, এটা লম্বা সময়ের জন্য। সংসার জীবনে বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সবসময় হিসেব করে চলা উচিত। তবে মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখা যায় যখন আবার নামিয়ে রান্না করব তখন ভালো করে আবারও ধুয়ে মুছে নিব। আর এখন মোটামুটি একটু ধুয়ে রক্ত পানি যেটা ছিল সেটা ঝারিয়ে নিয়েছি। আমি সবসময় বক্সে করে রাখার চেষ্টা করি, আর ওই চিংড়ি মাছগুলোকে বক্সে করে রেখে দিব, মেয়েটা আসলে তারপর দেখা যায় প্রসেসিং করব। কারণ এখন আমি যদি এগুলো করতে যাই আমার রান্নায় অনেক দেরি হয়ে যাবে। আর মোটামুটি একটু গ্যাস যখন থাকে তখন চেষ্টা করি গ্যাস থাকা অবস্থায় রান্নাটা করার, অন্য কাজে মন দিই না তখন। প্রথমে চাইছিলাম যে চিংড়ি মাছগুলোকে পলি ব্যাগে করে রেখে দিব,
তো পলি ব্যাগে করে রেখে দিলে দেখা যায় যে তখন ফ্রিজের মধ্যে ময়লা পানি পড়ে ফুটা হয়ে তারপরে ময়লা পানি পড়ে ফ্রিজটা নষ্ট হয়ে যাবে। তো বক্সে করে রেখে দিই। দেখা যায় ফ্রিজে আরও বক্স করে হাবিজাবি রাখতে রাখতে আমার বক্সগুলোও ফুরিয়ে গেছে। তো এভাবে রেখে দিব, মেয়েটা আসলে মোটামুটি ও প্রসেসিং করে দিবে। আর সবজিগুলোকেও ফ্রিজে নরমালে তুলে রাখবো। তো এখানে কিন্তু মোটামুটি আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এভাবে রেখে দিলেও কিন্তু আমার কিন্তু প্রত্যেকটা হিসেব করে প্রত্যেকটা বক্স কিন্তু একবারে যে রান্না করব তাও না। প্রত্যেকটা বক্স থেকে কিন্তু আমি অর্ধেক অর্ধেক করেও নামিয়ে রান্না করলেও কিন্তু আমার মাছ সুন্দরভাবে চলে যাবে। যেহেতু অ্যালার্জির সমস্যা আছে আমাদের বাসায়, তো তেমন একটা কিন্তু চিংড়ি মাছও চলে না। তো মোটামুটি অল্প অল্প করে খেলেও কিন্তু 1 মাস খুব ভালোভাবেই চলতে পারবো। তো এখানে গরুর মাংসটা আজকে বসিয়ে দিচ্ছি। আমি সবসময় গরুর মাংস 1 কেজির নিচে রান্না করি না, কারণ আমার কাছে মনে হয় যে 1 কেজি রান্না করলে যদি আমি 2 দিনও খাই, সেটা গরুর মাংস 2 দিন 1 দিন রান্না করে 2 দিনও খাওয়া যায়। আমি মুরগির মাংস 1 দিন রান্না করে 1 বেলার পরে আর খেতে পারি না, কিন্তু গরুর মাংস 1 বেলা রান্না করে অনেক বেলা খাওয়া যায়। তো গরুর মাংস দেখা যায় আজকে রান্না করছি, এটা দিয়ে আমি আগামীকালও খেতে পারবো। কিন্তু আমি অর্ধেক অর্ধেক রান্না করলে সেই রান্নাটা আমার কাছে খেতে ভালো লাগে না। এই কারণে আমি চেষ্টা করি গরুর মাংসটা একসাথে রান্না করার। তো এখানে কিন্তু ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ অনেক সময় কষাতে সময় লাগে। আর সেটুকু যদি সব কিছু ক্যামেরাবন্দি করি তাহলে কিন্তু আমার প্রিয় যে দর্শকরা আছেন তাদের কিন্তু দেখতে অনেক বেশি সমস্যা হবে, বা ধৈর্য সহকারে হয়তো বা দেখবেন না। তো অল্প কিছু আলু দিয়েছি, আলু ছাড়া তো আমার বাসায় চলেই না, আমার ছোট ছেলেটা আলু অনেক বেশি পছন্দ করে। তো আলু এখানে দিয়ে ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ইন্ডাকশনে রান্না করেছি, রান্নাটা কমপ্লিট আর ভিডিওতে দেখাতে পারিনি। তো রান্নাবান্না শেষ করে তারপর গোসল করে নামাজ পড়ে তারপরেই তো দুপুরে খাবার দাবার রেডি করে টেবিলে দিচ্ছি। তো আজকে হচ্ছে করলা ভাজি করেছিলাম, সেগুলো আর ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে রান্না করতে গেলে সব কিছু ক্যামেরাবন্দি করাও যায় না। তো যেহেতু গরুর মাংস রান্না করছি, আমার ছেলের তো পোলাও অনেক বেশি পছন্দ, পোলাওটাও রান্না করেছিলাম। কোনো কিছুই ক্যামেরাবন্দি করা হয়নি, কারণ এত কিছু ক্যামেরাবন্দি করতে গেলে আমার ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। বাসায় অল্প কয়টা পোলাওর চাল ছিল, বেশি ছিল না। তো যে কয়টা ছিল সেই কয়টা দিয়ে রান্না করে দিয়েছি পোলাও। আর গরুর মাংস হলে ওরা পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে, তো এই কারণে যা ছিল তাই দিয়ে রান্না করেছি। তো এই তো অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।